উৎস প্রমাকে এভাবে বিচলিত হতে দেখে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে তোর? এভাবে এদিক ওদিক তাকাচ্ছিস কেন? কাউকে খুঁজছিলি? প্রমা হাঁপাতে হাঁপাতে বলে উঠে, শামুকে দেখলাম এইমাত্র। কিন্তু ওর তো ভার্সিটিতে আসার কথা, তাই না? উৎস অবিশ্বাস্য চোখে প্রমার দিকে তাকিয়ে বলে উঠে, হোয়াট? কোথায় ও? প্রমা ধপ করে চেয়ারে বসে পড়ল। উৎসর দিকে সন্দিহান চোখে তাকিয়ে বলে উঠে, তুই সত্যি করে বল তো কি হয়েছে? শামু যদি এসেই থাকে তাহলে তো ওর তোর সাথে আসার কথা ছিল। তাহলে তোরা দুজন আলাদা আসলি কেন? প্লিজ আমাকে সব খুলে বল। তোদের খুনসুটিময় ঝগড়া দেখি না দুদিন ধরে, তাই আমার তোদেরকে এভাবে দেখতে ভালো লাগছে না। প্লিজ তুই সব খুলে বল। উৎস দীর্ঘনিশ্বাস ফেলে সব ঘটনা খুলে বলে প্রমাকে। প্রমা সবকিছু শুনে হা হয়ে আছে। প্রমা ভ্রু কুঁচকে উৎসকে বলা শুরু করে, শোন, তুই শামুকে সব খুলে বল। দেখ, ও কিন্তু তোকে ভুল বুঝেছে। কতদিন এসব ভুল বোঝাবুঝি চলবে বল? তুই ওকে সব খুলে বলে দে, নয়তো আমিই। উৎস তৎক্ষণাৎ প্রমাকে বলে উঠে, না, একদম না। তুই ওকে কিছুই বলবি না। যা জানানোর সব আমিই জানাব। প্রমা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। কিছুক্ষণ পর প্রমা হঠাৎ করেই বলে উঠে, ভালোবাসিস শামুকে? উৎস প্রমার এরকম প্রশ্নে অনেক চমকে যায়। উৎস অবাক চাহনিতে প্রমাকে বলতে শুরু করে, তুই ঠিক আছিস তো? এসব আজগুবি কথা কেন বলছিস? প্রমা ভ্রু কুঁচকে চারদিকে একবার চোখ বুলিয়ে তারপর উৎসকে বলতে থাকে, আমি কিন্তু এখনো আমার করা প্রশ্নের উত্তর পাইনি। আমি কি প্রশ্ন করেছি সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর। সো তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দে। উৎস দীর্ঘনিশ্বাস ফেলে বলে উঠে, জানি না। তবে ও যে আমাকে ইগনোর করছে সেটা কেন জানি না, সহ্য হচ্ছে না আমার। প্রথম কথাটা শোনার পরে প্রমার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। প্রমা মুচকি হেসে বিড়বিড় করে বলে উঠে, কাম সারছে। প্রমা উৎসর কাছাকাছি থাকায় প্রমার বিড়বিড় করে বলা কথাটা শুনে ফেলে উৎস। উৎস ভ্রু কুঁচকে প্রমাকে জিজ্ঞেস করে, কাম সারছে মানে? প্রমা উৎসর কথা শুনে কাশতে শুরু করল। আগের মতো পুনরায় বিড়বিড় করে বলতে থাকে, ধুর, আরেকটু আস্তেই বললে পারতাম। তাহলে অন্তত উৎস কথাটা শুনতে পেত না। এখন কি করি? উৎস এবার বিরক্তিকর সুরে বলতে লাগল, আবার বিড়বিড় করছিস তুই? শিহাব ঠিকই বলে তুই একটা। উৎস কিছু বলবে তার আগেই কেউ পেছনে থেকে ওকে ডেকে ওঠে। উৎস পেছনে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। ভার্সিটির ছেলেরা লাল রঙের পাঞ্জাবি আর মেয়েরা নীল রঙের শাড়ি পরেছে। মিথিলার শাড়ি ঠিক আছে, কিন্তু মিথিলা এতটাই মেকআপ করেছে যে ওকে কোনো পেতমির থেকে কম লাগছে না। প্রমা মিথিলাকে এরকমভাবে দেখে প্রথমে ভয় পেয়ে গেছিল, কিন্তু মিথিলা যখন উৎসকে ডাক দেয় তখন প্রমা মিথিলার গলার স্বর শুনে মিথিলাকে চিনে ফেলে। প্রমা মিথিলাকে চিনতে পারার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে। না হলে মিথিলাকে ভূত ভেবেই হার্ট অ্যাটাক করত প্রমা। আর এদিকে মিথিলাকে দেখে উৎস প্রচুর বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। উৎস প্রমাকে ইশারা করে মিথিলার কাছে যাওয়ার জন্য। প্রমা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। এই ফাঁকে উৎস কোথাও একটা চলে গেল। প্রমা মিথিলাকে নিয়ে এসে চেয়ারে বসাল। প্রমা একটা দাঁত কেলানো হাসি দিল।
মিথিলা রেগে বলতে থাকে, দেখলি তো উৎস কিভাবে আমাকে ইগনোর করল। নিশ্চয়ই এসব শামুর জন্য করছে, রাইট? ওই মেয়ে আসার পর থেকেই উৎস আমাকে পাত্তা দিচ্ছে না। ডিসগাস্টিং। প্রমা একটা ঢোক গিলে মিথিলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এসব কথা বাদ দে তো, আগে আমার কথা শোন। তোকে এখানে সব মেয়েদের মধ্যে বেশি সুন্দর লাগছে। প্রমার কথা শুনে মিথিলার মুখ খুশিতে চিকচিক করে ওঠে। এর মধ্যেই সেখানে উপস্থিত হয় শিহাব। শিহাব প্রমার পাশে যখন মিথিলাকে দেখে তখন পিছিয়ে যায়। শিহাব ভয়ার্ত কণ্ঠে প্রমাকে বলে ওঠে, ওই ছাগলি তোর পাশে মেয়েটা ক্যাডারে? ও মা গো, বাঁচাও। প্রমা ঠোঁট চেপে হাসি আটকে রেখে শিহাবের পাশে এসে দাঁড়াল। শিহাবকে কানে কানে কিছু বলার পর শিহাব ফিক করে হেসে দেয়। প্রমা শিহাবের হাতে চিমটি কেটে শিহাবকে ইশারা করে হাসতে মানা করে। শিহাব হাসি থামিয়ে গিয়ে মিথিলার পাশে দাঁড়াল। মিথিলা এতক্ষণ ধরে শিহাব আর প্রমার কাণ্ডকারখানা দেখছিল। শিহাবকে মুচকি হাসতে দেখে যেন মিথিলার শরীরে আগুন ধরে গেল রাগে। মিথিলা দাঁতে দাঁত চেপে বলতে লাগল, এভাবে হাসছিস কেন বলদ? শিহাব হাসি থামিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে মিথিলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, একটা কথা বলি তোকে? না মানে আসলে কিভাবে যে কথাটা বলবো বুঝতে পারছি না। মিথিলা ভ্রু কুঁচকে শিহাবকে বলতে থাকে, ভনিতা না করে কি বলবি বলে ফেল। শিহাব দাঁত কেলানো হাসি দিয়ে মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগল, তোকে যে কি সুন্দর লাগছে। কি বলবো, পুরাই বিশ্বসুন্দরী। মিথিলার মুখে খুশির ঝলক দেখা যায় শিহাবের কথা শুনে। প্রমা শিহাবকে বিড়বিড় করে আস্তে আস্তে বলতে থাকে, বলছি কি শিহাব, এবার একটু থামো ভাই, পামটা একটু বেশিই দিয়ে ফেলেছিস। পরক্ষণেই মিথিলা মুখ কালো করে বসে থাকে। প্রমা আর শিহাব একে অপরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে মিথিলার অবস্থা বোঝার চেষ্টা করে। শিহাব মিথিলাকে বলতে থাকল, কি হয়েছে তোর মিথিলা? মন খারাপ কিসের জন্য? মিথিলা হাতের মুঠ শক্ত করে শিহাব আর প্রমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোরা তো বলেছিস আমাকে অনেক সুন্দর লাগছে, তাহলে যার এই কথাটা বলার কথা ছিল তারই তো পাত্তা নেই। শিহাব আর প্রমা এবার বুঝতে পারল মিথিলার মন খারাপের কারণ। মিথিলার কথার বিনিময়ে প্রমা একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সামনে আসবেন না। খবরদার সামনে আসবেন না। মেয়েটির কথার বিনিময়ে জিসান একটা পৈশাচিক হাসি দিল। হলরুমে বর্তমানে নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। চেয়ারে বসে আছে উৎস। দুই হাতে নিজের মাথা চেপে ধরেছে। একপাশে দাঁড়িয়ে আছে শামু। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আজকে যেন উৎসর এক নতুন রূপ দেখেছে শামু। পাশেই বসে আছে প্রমা। উৎস মাথা থেকে নিজের হাত ছাড়িয়ে একবার আর চোখে শামুর দিকে তাকিয়ে তারপর প্রমাকে বলে ওঠে, আমাকে আটকালি কেন তোরা? আজকে মেরাই ফেলতাম ওই জানোয়ারটাকে। কোথায় ও? প্রমা গলা খাকারি দিয়ে বলতে শুরু করল। হসপিটালে নিয়ে গেছে শিহাব আর আরিফ। যা মেরেছিস ওকে 1 মাসের আগে বেড থেকে উঠতে পারবে না। হি হি। উৎস ঘড়িতে টাইম চেক করে চেয়ার থেকে উঠে যায়। প্রমা কিছু একটা ভেবে হলরুম থেকে চলে যায়। শামুর হাত পা কাঁপছে। কারণ উৎস এখন ভয়ঙ্কর পর্যায়ে রেগে আছে শামুর ওপর। তা বেশ বুঝতে পারছে শামু।
উৎস শামুর ভয়ার্ত মুখ দেখে একটা বাঁকা হাসি দিল। শামু মনে অনেক সাহস সঞ্চয় করে উৎসকে পাশ কাটিয়ে চলে যেতে গেলেই উৎস খপ করে শামুর ডান হাতটা ধরে হেঁচকা টান দিয়ে শামুকে নিজের বুকে এনে ফেলল। শামু উৎসর থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। উৎসর ঠোঁটের কোণে এখনো সেই বাঁকা হাসি লেগে আছে। উৎস শামুকে বলতে শুরু করে, এত সাহস পাও কোথা থেকে তুমি? একা একা গেছিলে কেন ওদিকটায়? আমি যদি ঠিক সময় ওখানে না পৌঁছাতাম তাহলে কি হতো নিশ্চয়ই বুঝতে পারছ। শামু ঢোক গিলে বলতে থাকে, আমি পানি খেতে গেছিলাম ওদিকটায়। আপনি কি করে জানলেন আমি বিপদে পড়েছি? উৎস মৃদু হাসল। শামুর থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বলতে থাকে, মিথিলার সামনে থেকে যখন পালিয়েছিলাম এর আগে প্রমা বলেছিল তুমি এসেছ। বিশ্বাস করতে চাইনি, কিন্তু যখন তুমি মিহুর সাথে কথা বলেছিলে তখনই নিজ চোখে তোমাকে দেখার পর বিশ্বাস করলাম, এই আর কি। এর কিছুক্ষণ পর দেখলাম মিহু আর রুহি শুধু আছে আর তুমি নেই ওদের মাঝে। তারপর ওদেরকে গিয়ে জিজ্ঞেস করার পর জানতে পারলাম তুমি ওদিকটায় গিয়েছ, তারপর যা হওয়ার তাই হলো। এখন আমার সাথে বাড়ি চলো। শামুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উৎস ওর হাতটা ধরে টেনে নিয়ে গেল। কিছুক্ষণ আগেই শামুকে একা পেয়ে জিসান সেদিনের ক্ষোভ ওর ওপর প্রকোপ করতে চেয়েছিল। জিসান শামুকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু তার আগেই উৎস, গল্পের আসল লেখিকা স্বর্ণা তালুকদার বৃন্দা, এসে জিসানকে ধরে ফেলে। উৎস একাই জিসানকে অনেক মারতে থাকে। তখন শামু কোনো উপায়ন্তর না পেয়ে শিহাব, আরিফ আর প্রমাকে ডেকে আনে। তারপর ওরা উৎসকে অনেক কষ্টে থামায়। আর জিসানকে হসপিটালে নিয়ে যায়। এভাবে চুপ করে বসে আছো কেন মিস মিহু? শিহাবের কথায় তার দিকে তাকায় মিহু। ভার্সিটির পেছনে পুকুর পাড়ে বসেছিল মিহু। তখন শিহাব হসপিটাল থেকে ফিরে এসে মিহুকে একা মন খারাপ করে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে তার পাশে গিয়ে বসে পড়ে শিহাব। মিহু মৃদু হাসল। সামনে পড়ে থাকা অবাধ্য চুলগুলোকে কানের পেছনে গুজে দিয়ে বলে উঠে, এমনই ভালো লাগছে না, এই আর কি। শিহাব এবার পুকুরের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে মিহুকে উদ্দেশ্য করে বলতে লাগল, তোমার বাবা মা কিংবা ভাই বোনের সাথে কথা বলো ফোনে, তাহলেই ভালো লাগবে। এতদূর হোস্টেল থেকে পড়াশোনা করছো তাই হয়তো বাবা মার কথা মনে হচ্ছে, তাই না? মিহু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগল, নেই। শিহাব অবাক হল। অনেক। শিহাব জিজ্ঞাসু দৃষ্টিতে মিহুর দিকে তাকিয়ে বলে উঠে, নেই মানে? মিহু স্পষ্টভাবে বলতে থাকে, আমি ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছি। আমার বাবা মাকে তা আমার জানা নেই। পেয়ে গেছেন উত্তর। এখন আমি যাই। শিহাব কিছু বলবে তার আগেই মিহু দ্রুত চলে যায়। শিহাব যদি মিহুর চোখের দিকে একবার তাকাতো তাহলে হয়তো দেখতে পেত মিহুর চোখে পানি ছিল। আফসোস, মিহু তার আগেই চলে গেল। শিহাব দীর্ঘনিশ্বাস ছেড়ে মৃদু হাসল। আপনমনে বলে উঠল, আমাদের জীবন দেখি একেবারেই মিলে গেছে, তবে কিছুটা ডিফারেন্স আছে। কি হয়েছে ভাইয়া, তোর হাতে ব্যান্ডেজ কেন? ইস্যু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে উৎসকে। উৎস আর শামু বাড়িতে আসার পরই ইস্যুর প্রশ্নের সম্মুখীন হয়েছে। মিসেস শাহেরা চৌধুরী বাড়িতে নেই বিধায় উৎস আর শামু স্বস্তির নিঃশ্বাস ফেলে। উৎস শামুকে ইশারা করাই শামু ইস্যুকে নিয়ে চলে গেল। উৎস স্বস্তির নিঃশ্বাস ফেলল।
শামু ইস্যুকে রুমে নিয়ে এসে সব খুলে বলে। সব শুনে মাথায় হাত নিয়ে বসে পড়ে। তারপর পরক্ষণেই কিছু মনে করে শামুকে দেখতে লাগলো আর বলতে লাগলো, কিরে তোর কোথাও লাগেনি তো? শামু মৃদু হেসে উত্তর দিল, না না, কোথাও লাগেনি আমার। ইস্যু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটা সত্যি করে কথা বলুন তো আমাকে। উৎস বাগানের দোলনায় এসে বসেছিল। তখনই শামু কোথা থেকে ঝড়ের বেগে ছুটে আসে আর এই প্রশ্ন করে। উৎস শামুর মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত পকেটে গুজে বলতে থাকে, কি কথা? শামু গলা খাকারি দিয়ে বলতে শুরু করে, তখন আমি যখন আপনাকে প্রশ্ন করেছিলাম যে আমি যে বিপদে পড়েছিলাম সেটা আপনি কি করে জানলেন, তখন প্রত্যুত্তরে আপনি প্রথমেই বলেছিলেন যে আপনি মিথিলার সামনে থেকে পালিয়েছিলেন। তো এর মানে কি দাঁড়ায়? আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, রাইট? তাহলে আপনি মিথিলার থেকে পালিয়েছিলেন কেন? উৎস বিরক্তিকর সুরে বলতে থাকে, আমি মিথিলাকে ভালোবাসি এই কথা কখন বললাম? শামু ঢোক গিলে বলতে থাকে, না মানে আপনি বলেননি ঠিক, কিন্তু সেদিন তো আমি আপনাদের দুজনকেই একই ক্লাসরুমে। উৎস অবাক চোখে তাকিয়ে আছে শামুর দিকে। শামুকে বলতে থাকে, তাই তুমি ধরে নিলে যে আমি ওকে ভালোবাসি? মানে সিরিয়াসলি? তুমি যে এতটা বোকা আমি জানতাম না। শামু এবার কঠোর গলায় বলে উঠে, আমি বোকা নই। ওই সময় আমার জায়গায় যে কেউ থাকলে ঠিক এটাই ভাবত। আর এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সেদিন আপনারা দুজন আমাকে অপমান কেন করেছিলেন, তখন আপনি কি জবাব দেবেন? উৎস এবার কিছু একটা ভেবে আবার দোলনায় বসে পড়ল। শামুকে ইশারা করল পাশে বসার জন্য। শামু উৎসর কথা মতো উৎসর পাশে বসে পড়ল। উৎস রাতের আকাশের দিকে তাকিয়ে শামুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা, এসবের পেছনে কোনো কারণ আছে বলে তোমার মনে হয় কি? শামুর স্পষ্ট জবাব, কোনো কারণ থাকতে পারে বুঝি? উৎস মৃদু হাসল। তারপর বলতে শুরু করল, এর পিছনে অবশ্যই একটা কারণ আছে, যেটা এখন আমি তোমাকে বলবো। শামু উৎসক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসর দিকে। অপেক্ষা করছে উৎসর বলার। উৎস বলতে শুরু করে, সেদিনের কথা মনে আছে তোমার? যেদিন তুমি আর ইস্যু আড়ি পেতে আমার কথা শুনছিলে। ওই দিন আমি এতটা রাগান্বিত কেন ছিলাম জানো? কারণ সেদিন আমি মিথিলাকে প্রত্যাখ্যান করেছিলাম। ও আমাকে সেদিন প্রপোজ করেছিল সবার অগোচরেই। তারপর রাতেই শুনলাম ও হাত কেটেছে। আমি ভেবেছিলাম হাতের শিরা কেটেছে। বাট আই ওয়াজ রং। ও হাতের শিরা কাটেনি। আমাকে ভয় দেখানোর জন্য নাকি হাতের কিছুটা ওপরে সাধারণ কেটেছে। তারপরের পরশু দিন আমি ওর বোনের সাথে দেখা করি। দেন উনি আমাকে জানায় সেদিনের পরই নাকি মিথিলাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ও নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে পাওয়ার জন্য। তখন ওর বোন আমাকে অনুরোধ করে মিথিলাকে যেন কিছুদিনের জন্য আমি প্রোটেক্ট করি। ওনার অনুরোধ আমি ফেলতে পারিনি শামু। আর সেদিন যা দেখেছিলে তা ভুল ছিল। মিথিলা আমাকে ফোন করে বলেছিল যে ফাঁকা ক্লাসরুমটায় যেতে ও নাকি কোনো বিপদে পড়েছে। তারপর আমি সেখানে গিয়ে দেখি ও চেয়ারে বসে আছে। আমি যখন ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে, তখন ও সোজা আমার সামনে চলে আসে আর হয়তো ও কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করেই দরজাটা বন্ধ হয়ে যায়। আর ও আমার গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলতে থাকে যে ওর অন্ধকারে ভয় করছে। আর তখনই তুমি দরজা খুলে চলে এলে। আর তারপর যা ঘটেছে তা তো জানোই। আর মিথিলার মানসিক অবস্থা ভালো ছিল না এবং ওর বোনের অনুরোধে ওকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার ছিল।
তাই তখন ওর পক্ষ ধরেছিলাম আর তোমাকে ওই কথাগুলো বলেছিলাম। সব শুনে শামু অবাক হয়ে যায়। উৎস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। উৎসর মুখ থেকে সব শুনে শামু মাত্রাতিরিক্ত অবাক হয়। শামু কাপা কাপা কণ্ঠে বলতে থাকে, তার মানে আমি ভুল ভেবেছিলাম। উৎস মুচকি হাসল। কিছু একটা ভেবে বলতে থাকে, বাই দা ওয়ে তুমি জেলাস ফিল করছো নাকি? শামু ভ্রু কুচকে উৎসর দিকে তাকিয়ে বলে উঠে, হোয়াট? বাট কেন জেলাস হব শুনি? উৎস নিজের হাসি চেপে রেখে বলতে থাকে, আমার আর মিথিলার ব্যাপারটা নিয়ে। শামু এবার আমতা আমতা করে বলতে থাকে, এটাতে জেলাস হওয়ার কি আছে শুনি? আমার খেয়ে কাজ নেই তো যে আপনাদের পেছনে পড়তে যাব। এখন আসি বাই। শামু চলে যাচ্ছিল তখনই উৎস পিছন থেকে শামুকে বলে ওঠে, শোনো। শামু পিছনে ফিরে উৎসকে বলে উঠে, বলুন কি বলবেন? উৎস ঘড়িতে টাইম চেক করে তারপর শামুকে বলতে লাগে, যাও গিয়ে পড়তে বসো। কালকে থেকে আমার সঙ্গে ভার্সিটিতে যাবে। নাও গো। শামু আর কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে হরতাল বোঝায়। তারপর আর চোখে একবার উৎসর দিকে তাকিয়ে চলে যায়। উৎস ওখানেই দাঁড়িয়ে থাকে। উফ, জাস্ট দারুণ হবে দেখেই বোঝা যাচ্ছে। ইস্যুর কথায় মুচকি হাসে শামু। ইস্যুর নুডলস খেতে ইচ্ছে করছিল। তাই শামু আর দেরি না করে নুডলস রান্না করে। শামু দাঁত কেলিয়ে ইস্যুকে বলে, নে টেস্ট কর। ইস্যু কিছু একটা ভেবে বলে, ভাইয়া কোথায়? ওকে না দিয়ে খেলে তারপর আবার বলবে যে আমরা একা একা খেয়ে নিয়েছি। হয়তো নিজের রুমে আছে। অনেক ভেবে কথাটি বলে শামু। ইস্যু দাঁত কেলানো হাসি দিয়ে বলতে থাকে, তুই একটু ভাইয়াকে ডেকে নিয়ে আসবি প্লিজ। আমার অনেক খিদে পেয়েছে, খাওয়া শুরু করে দেব। ইস্যু সৌজন্যতার হাসি দেয়। শামু সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা উৎসর রুমের সামনে দাঁড়াল। সাহস সঞ্চয় করে দরজায় টোকা দিয়ে বলে উঠে, আসব। বিপরীতে ভেতর থেকে কোনো শব্দ এলো না। শামু মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে তুলে পুনরায় দরজায় টোকা দিয়ে বলল, আসব। কিছুক্ষণ পর ভেতর থেকে চাপা হাসির শব্দ শোনা গেল। ভেসে আসলো কথাটি, এসো। শামু ভেতরে ঢুকে দেখল উৎস চেয়ারে বসে হাসছে। শামু ভ্রু কুচকে উৎসকে জিজ্ঞাসা করল, হাসছেন কেন? উৎস মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে তুলে বলতে লাগে, এই যে তোমাকে এত সময় দাঁড় করিয়ে রাখলাম বাইরে, বিরক্ত হওনি বুঝি? ও, তার মানে আপনি এসব ইচ্ছে করেই করেছেন। আমি কিছুটা হলেও বুঝতে পেরেছিলামও। এসব আপনার দ্বারাই সম্ভব। নাক ছিটকিয়ে বলে উঠে শামু। উৎস নিজের ভেতরে পুষে রাখা হাসিটা চাপা দিয়ে গম্ভীর কণ্ঠে শামুকে বলে ওঠে, তা ম্যাডাম কি উদ্দেশ্যে এখানে এসেছেন বলে ফেলুন। শামু রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, আমার কোনো উদ্দেশ্য নেই। আমি জাস্ট আপনার ঘাড় মটকাতে এসেছি। নাও হ্যাপি? উৎস দীর্ঘনিশ্বাস ফেলে বলে উঠে, কি বলার জন্য এসেছ বলে ফেলো। শামু এবার সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগল, নুডলস রান্না করেছি আমি। নিচে আসুন। এসে খেয়ে যান। উৎস ভ্রু কুচকে শামুকে প্রশ্ন করে উঠে, তুমি রান্না করতে পারো? শামু আমতা আমতা করে বলে, হ্যাজ্জা পারি তো। না পারার কি আছে? উৎস সন্দিহান চোখে শামুর দিকে তাকিয়ে বলতে থাকো, আমার তো মনে হয় না পারো বলে। আর তোমার রান্না করা নুডলস ও নিশ্চয়ই খেতে অনেক বাজে হবে। 100% শিওর। শামু কথাটি শুনে ফুঁসে ওঠে।
রেগে উৎসকে বলতে থাকে, আপনি আগে না খেয়েই বলে দিচ্ছেন বাজে হবে। আগে খেয়ে দেখুন, তারপর বলবেন বাজে হয়েছে নাকি। আসুন। উৎস মুচকি হাসল। ধুর, ভাল লাগে না। কোথায় ভাবলাম চোর ধরব, তা নয়, উল্টো তাকে চিনতেই পারলাম না। মিহুকে একা একা বিড়বিড় করতে দেখে এগিয়ে এলো মিতু। মিতু ভ্রু কুঁচকে মিহুকে প্রশ্ন করল, কিরে, একা একা বিড়বিড় করছিস কেন? মিহু আমতা আমতা করে বলল, কই না তো। তুই ভুল দেখেছিস। মিতু মিহুর পাশে বসে বলে উঠে, ওহ আচ্ছা, বাইদা ওই একটা কথা জিজ্ঞেস করি? মিহু আনমনে বলে উঠে, হু কর। মিতু মুচকি হেসে মিহুকে বলে, প্রেমে পড়েছিস? মিহু অবাক চোখে মিতুর দিকে তাকিয়ে বলে উঠে, মানে? হঠাৎ করে এরকম কথা বলছিস কেন? প্রত্যুত্তরে মিতু বলে, না মানে আজকাল তোকে দেখে এরকমই মনে হয়। আচ্ছা, আমি এখন পড়তে বসি। মিতু পড়তে চলে যাওয়ার পর মিহু গালে হাত দিয়ে ভাবতে থাকে, আমি তাকে পাইনি তো কি হয়েছে? আমার কেন জানি না মনে হচ্ছিল সে আমার আশেপাশেই ছিল। কিন্তু কে? আমাকেই বা কেন শাড়ি আর অর্নামেন্টস পাঠালো? কে সে? তাকে তো খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। ভাইয়া, খেয়ে বলতো কেমন হয়েছে? দাঁত কেলিয়ে উৎসকে বলে উঠে ইস্যু। উৎস নুডলস খাওয়া শুরু করল। শামু ভ্রু কুচকে উৎসকে জিজ্ঞেস করে, এখন বলুন, কেমন হয়েছে? উৎস খেতে খেতে বলে, একটুও ভালো হয়নি। ইস্যু ঠিক করে হেসে দেয়। উৎসর ওই কথা শুনে শামু রেগে বলতে থাকে, এতটাই বাজে যখন হচ্ছে তাহলে খাচ্ছেন কেন? উৎস খাওয়া ছেড়ে দিয়ে কাশতে লাগল। পানি খেয়ে তারপর আমতা আমতা করে বলতে লাগল, এত কষ্ট করে রান্না করলে তাই একটু দয়া করলাম আর কি। শামু রেগে ভেঙচি কাটল। ইস্যু নিজের চশমাটা ঠিক করে বলতে লাগল, তোর যে খাবারটা মন্দ লাগেনি বরং ভালো লেগেছে সেটা বললেই তো পারিস। ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? ইস্যুর কথায় আর কিছু বলে না উৎস। খেয়ে রুমে চলে যায়। তখন শামু ইস্যুকে বলতে থাকে, লজ্জা পেয়েছে নাকি রে? শামু, হয়তো। ইস্যু, আচ্ছা শোন, আমার অনেক পড়া আছে, এখন যাই। টাটা। শামু, টাটা। ইস্যু, সকালে। সকালে এক প্রকার তাড়াহুড়ো করেই ভার্সিটিতে এসেছে উৎস আর শামু। উৎস শামুকে নামিয়ে দিয়ে কোথাও একটা চলে গেছে। শামু ধীর পায়ে এগিয়ে গেল নিজ ক্লাসের দিকে। ক্লাসে গিয়ে মিহুর পাশে বসে পড়ল। রুহি এখনো আসেনি। মিহু খুব চিন্তিত ভঙ্গিতে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা গেল। শামু মিহুকে বলে উঠে, কিরে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শামু। মিহুর কোনো ভাবান্তর দেখা গেল না, বরং ও আগের মতোই বসে আছে। এবার শামু মিহুকে ছোট করে ধাক্কা দিল। এতে করে মিহুর হুঁশ এলো। মিহু জোরে শ্বাস ফেলে শামুকে বলতে থাকে, কিরে, ধাক্কা মারলি কেন? আর একটু হলেই তো পড়ে যাচ্ছিলাম। একটুকের জন্য বেঁচে গেছি। আর কখনোই বা এলি? মিহু, তোর কি হুঁশ আছে নাকি? হুঁশ থাকলে তো জানি আমি কখন এসেছি। তুই কি এমন ভাবনায় মত্ত ছিলি যে আমি পাশে বসেছি, এমনকি ডেকেছি পর্যন্ত সেটাই টের পাসনি? শামু। মিহু ভ্রু কুচকে শামুকে বলল, ডেকেছিলিস নাকি? মিহু, হুম। শামু, রুহি কোথায়? ও কি এখনো আসেনি বা আজকে কি আসবে না? মিহু, এটা তো জানি না।
ওর সঙ্গে কথা হয়নি কালকে। শামু। মিহু অস্পষ্ট সুরে বলে উঠে। ওহ। মিহু। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে উৎস। উৎস আর ওর পাশেই আছে ওর বন্ধুরা। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর নীরবতা ভেঙ্গে শিহাব বলল, ওফ, আজকের ওয়েদারটা পুরাই জোস। ওই, তোরা কথা বলিস না কেন? শিহাব। কি বলবো? উৎস। আচ্ছা উৎস, তোর কি হয়েছে বলতো? তোকে এরকম চিন্তিত দেখাচ্ছ কেন? প্রমা। সত্যি বলবো? উৎস। তখনই শিহাব দাঁত কেলিয়ে উৎসকে বলে উঠে, না, মিথ্যাই বল। শিহাব। প্রমা কপট রাগ দেখিয়ে শিহাবকে বলল, তুই চুপ থাক বলদ। হেই স্টপ গাইস। কি শুরু করেছিস তোরা? থামো এখন। উৎস। ঝগড়া আমি নই, শিহাব শুরু করেছে। আচ্ছা এখন এসব অফ। উৎস তুই বল। প্রমা। উৎস গলা খাকারি দিয়ে বলতে শুরু করল, কেন জানি না ভালো লাগছে না। কিছু একটা মিসিং মনে হচ্ছে। প্রমা মুচকি হেসে বলে, আই থিংক আমি বুঝতে পেরেছি বিষয়টা। শিহাব ভ্রু কুচকে প্রমাকে বলে, কি জানোস কো আমারে? প্রমা ভেংচি কেটে বলে, বলবো না তোকে। উৎস প্রমাকে বলে, তা বল, কি বুঝতে পেরেছিস? প্রমা মুচকি হেসে বলতে থাকে, তুই কি শামুকে মিস করছিস? না মানে আজকে ওকে জাস্ট ভার্সিটিতে ড্রপ করে আমাদেরকে নিয়ে এখানে মানে মিথিলার বাড়িতে এলি। উৎস হাত খানিকবার চুলগুলো ঝেড়ে বাঁকা হেসে বলতে থাকে, আই ডোন্ট নো, বাট হলেও হতে পারে। প্রমা দাঁত কেলিয়ে হাসি দেয়। তখনই শিহাব উৎসর দিকে তাকিয়ে বলে, তলে তলে টেম্পু চালাও মামা, আর আমরা কিছু জানি না। বাহ। উৎস ভ্রু কুচকে শিহাবের দিকে তাকিয়ে বলে উঠে, মানে এইটাই মামা, তোমাদের দুইজনের মধ্যে কিছু তো চলছেই। শিহাব। উৎস বিরক্তিকর সুরে শিহাবকে বলে উঠে, এইটাই তোদের সমস্যা, কিছু বললেই সেটাকে পুরো উল্টো ভাবিস। আচ্ছা এসব এখন বাদ দেই, আগে আমরা যেটা করবার জন্য এসেছি সেটা করি। উৎস একদম ঠিক বলেছে। মিথিলাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, রাইট? প্রমা। উৎস মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। প্রমা পুনরায় বলতে শুরু করে, তাহলে এইটাই সঠিক সময়। এখন রিহা আপুর থেকে মিথিলার অতীত সম্পর্কে জানতেই হবে, যে করেই হোক। তাহলে চল সবাই নিচে যাওয়া যাক। আমরা আজকে ক্লাস মিস দিয়ে এখানে একটা মিশনে এসেছি, তাই এখন মিশনটা কমপ্লিট করতেই হবে। আনো কমপ্লিট কিছুতেই রাখা যাবে না। চল। তারপর তিনজন ছাদ থেকে নিচে নেমে চলে গেল তাদের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে। আজকে কিন্তু আমি ফুচকা খাবো। বেশ হাসিমুখেই বলল রুহি। এইদিকে মিহু এখনো নিজ ভাবনায় ডুবে আছে। মিহুর বাইরে কি হচ্ছে তার কোনো জ্ঞান নেই। এতে মিহুর ওপর প্রচুর বিরক্ত শামু। শামু মিহুকে বলে, তা তুই কি খাবি বল? মিহুর হুঁশ আসে। মিহু বলতে থাকে, আমি জাস্ট কোল্ড ড্রিঙ্কস খাব, আর কিছু না। ভার্সিটির ক্লাস শেষেই ক্যান্টিনে চলে আসে তিনজন। হঠাৎ করেই শামু একটা শয়তানি হাসি হাসে। তা দেখে রুহি ভ্রু কুচকে শামুকে জিজ্ঞেস করে, কিরে এভাবে হাসছিস কেন? এমনই। আচ্ছা শোন, আমরা এখানে খাবো না, খাবার প্যাক করে নিয়ে যাব। শামু। শামুর কথা শুনে মিহু বলে, একটু আগেই তো বলেছিলিস যে তুই ট্রিট দিবি, এখানে বসে খেতে। তোর মতলবটা কি বলতো?
শামু দাঁত কেলিয়ে হেসে বলল, দেখতেই পাবি একটু পর। তার আগে মুখটা ওড়না দিয়ে ঢেকে নে। নাও বলো মি। শামুর কথা মতো রুহি আর মিতু মুখকে ওড়না দিয়ে ঢেকে নিল। শামু মুখটাকে ওড়নায় ঢেকে তারপর হেঁটে গিয়ে অনেক খাবার কিনল। তবে খাবারগুলো দেখে রুহি আর মিহু তো অবাক হয়ে যায়। মিহু শামুকে ফিসফিসিয়ে বলে, কিরে, এত খাবার কার জন্য প্যাক করেছিস? আমরা নিশ্চয়ই এত কিছু খাবো না। এগুলোর তো বিল অনেক হবে। বিল কি তুই পে করবি? আমি কেন বিল পে করতে যাব? বিল পে করবে তো আমার স্বামী, শামু। শামু ফোন হাতে নিয়ে লোকটাকে একটি ছবি দেখিয়ে বলে উঠে, ইনি হলেন আমার প্রাণপ্রিয় স্বামী। এনার থেকে খাবারগুলোর বিল নিয়ে নিবেন। লোকটি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে উঠে, আরে আপনি উৎস ভাইয়ের বউ। আগে বলবেন না? আর ভাই বিয়ে করল কবে? লোকটি অনেক বোকা বিধায় শামুর কথায় সহজে বিশ্বাস করে। এদিকে এসব দেখে মিহু আর রুহি হেসে কুটি কুটি। শামু মুখ ঢাকা অবস্থাতেই বলে, এই তো 6 মাস। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছি তো তাই কেউ জানে না। এখন আমি যাই কেমন? বাই। লোকটি শামুকে অনেক করে বলল যে কোনো টাকা লাগবে না, যেহেতু সে উৎস ভাইয়ের বউ তাই। কিন্তু শামু অনেক বুঝিয়ে তারপর চলে আসে রুহি আর মিহুকে নিয়ে। শামু খাবার ভাগ করে নেয়। রুহি হাসতে হাসতেই বলে, উৎসর ভাইয়ের কি হবে কালকে এটাই ভাবছি। এখন নিশ্চয়ই এই ফেক নিউজ ভাইরাল হবেই। তারপর শামু ভার্সিটির বাইরে কিছুদূর এগিয়ে গিয়েই ফুটপাতে থাকা কয়েকটা বাচ্চাকে খাবারের প্যাকেটগুলো দিয়ে দেয়। তা দেখে মিহুর আর রুহির শামুর প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেল। সোফায় বসে নখ কামড়াচ্ছে শামু। পাশেই বসে আছে ইস্যু। গভীরভাবে পর্যবেক্ষণ করছে শামুকে। ইস্যু এবার শামুর কাণ্ডকারখানা দেখে অতিষ্ঠ হয়ে যায়। ইস্যু রেগে শামুকে বলতে থাকে, তোর সমস্যা কি? সেই কখন থেকে তোকে জিজ্ঞেস করছি কি হয়েছে, কিন্তু তুই তো কিছুই বলিসনি, উল্টো নখ কামড়ে যাচ্ছিস। প্লিজ বল কি হয়েছে? এদিকে শামুর কোনো হুঁশ নেই। শামু তো আছে অন্য ভাবনার জগতে। শামু আনমনে বলে উঠল, আমার স্বামী হয়েছে। ইস্যু শামুর কথা শুনে চিৎকার দিয়ে বলে ওঠে। হোয়াট? ইস্যুর চিৎকারে শামুর ধ্যান ভাঙ্গে। শামু দুই কানে হাত দিয়ে রেগে ইস্যুকে বলে, দিলি তো আমার কানের 12টা বাজিয়ে। আর হঠাৎ করেই চিৎকার দিয়েছিস কেন? ইস্যু কোমরে 2 হাত রেখে শামুকে উদ্দেশ্য করে বলতে থাকে, এইমাত্র বললি তোর স্বামী হয়েছে। মানে কি রে? তুই আমাকে না জানিয়ে বিয়ে কবে করেছিস? ওই। শামু বিরক্তিকর সুরে বলে উঠে, ও শিট। ইস্যু এবার শামুর কাছে বসে গলা খাকারি দিয়ে শামুকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই সত্যি করে বলতো ছেলেটা কে? শামু এবার সিরিয়াস ভঙ্গিতে ইস্যুকে বলে, সত্যি করে বলবো? ইস্যু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। এবার শামু গলা খাকারি দিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, না মানে সেই স্বামী হলো তোর ভাই। শামুর কথা শুনে ইস্যু 440 ভোল্টের শক খায়। শামুর এই কথা শোনার পর ইস্যু কাশতে থাকে। শামু ইস্যুকে পানি এনে দেয়। ইস্যু পানি খেয়ে নিজেকে শান্ত করে তাড়াহুড়ো করে বলতে থাকে, মানে তোরা বিয়ে করেছিস কবে? কোথায়? কখন? দাঁড়া, আমি আম্মুকে ফোন করে এই খুশির খবরটা দিয়ে আসি। ইস্যু উঠে ফোন করতে উঠে চলে যাচ্ছিল, তখনই শামু উঠে গিয়ে ইস্যুকে আটকায়।
ইস্যুর হাত ধরে এনে সোফায় বসায়। তারপর শামু নিজেও ইস্যুর মুখোমুখি বসে পড়ে। শামু রাগমিশ্রিত কণ্ঠে ইস্যুকে বলে, এখনই সর্বনাশ হয়ে যাচ্ছিল, আর তুই পুরো ঘটনা না জেনেই মামনির কাছে উল্টো পাল্টা নিউজ দিতে গিয়েছিলিস। আরে এগুলো আমি এমনই মজা করে বলেছিলাম। পুরো ব্যাপারটা না শুনেই তো তুই মামনিকে ফেক নিউজ দিতে চলে গেছিলিস। আমি যদি তোকে না আটকাতাম, কি যে হতো এতক্ষণে। ইস্যু মুখ গোমরা করে শামুকে বলে, ধাত, আমি তো ভেবেছিলাম সত্যিই। আচ্ছা পুরো ঘটনাটা বলতো। শামু গলা খাকারি দিয়ে ইস্যুকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। ইস্যুর শামুর বাচ্চাদেরকে খাবার দেওয়ার কথাটা শুনে অনেক ভালো লাগল, কিন্তু উৎসর ফেক বউ হওয়ার ঘটনা শুনে ইস্যু হেসে কুটি কুটি। ইস্যু হাসতে হাসতেই বলতে থাকে, সিরিয়াসলি তুই এসব করেছিস? যাই হোক এখন ভাইয়ার কি হবে রে? আমার তো ভেবেই হাসি পাচ্ছে। সেটা তো কালই জানা যাবে। বাইদা ওই উনি কোথায় রে? ইস্যু মুচকি হেসে শামুকে বলে, এই উনিটা আবার কে? শামু ভেংচি কেটে উত্তর দেয়, জেনেও না জানার ভান কেন করেছিস? নিজের রুমে আছে হয়তো। ইস্যু, ওহ। শামু, তাহলে এখন কি করবি? ইস্যু, পড়তে বসব। জায়গা টাটা। শামু, টাটা। ইস্যু, সকালে। কি হলো, রেডি তো তুমি? চলো ভার্সিটিতে। তারপর লেট হয়ে গেলে প্রবলেম আছে, ক্লাস মিস হয়ে যেতে পারে। উৎসর কথায় শামুর হাঁটু কাঁপতে থাকে। এই ভেবে যে উৎসর সাথে ভার্সিটিতে গেলে যদি ধরা পড়ে যায়। শামু একটা ঢোক গিলে বলতে থাকে, না মানে আজকে আমার খুব পেট ব্যথা করছে, আমি আজকে যাব না। আপনিই বরং চলে যান কেমন? উৎস সোজা হয়ে বসে শামুর চোখের দিকে তাকিয়ে বলতে থাকে, পেট ব্যথাই যখন করছে তাহলে এত শান্তভাবে বসে আছো কেন? আর পেট ব্যথার মধ্যে এত শান্তভাবে সবকিছু সামলানো কিভাবে সম্ভব? হাউ? শামু আমতা আমতা করে বলতে থাকে, আসলে এখন ব্যথাটা একটু কম আছে তো তাই। যাব না প্লিজ। আমি তো তোমাকে একবারও জোর করিনি, তুমিই তো বলেছ যাবে না। বাইদা ওয়ে তোমার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সেটা কেন? উৎস। শামু উৎসর কথা শুনে কাশতে থাকে। উৎস শামুর কাছে পানির গ্লাস এগিয়ে দেয়। শামু পানি খেয়ে তারপর বলতে থাকে, না না আমি কিছু করিনি, কিন্তু আপনি সবসময় এসে আমাকে দোষ দেন। উৎস বাঁকা হাসি দিয়ে বলে উঠে, আমি কখন দোষ দিলাম? আর হ্যাঁ, আমি তো তোমাকে কিছুই বলিনি যে তুমি কিছু করেছ। শামু কিছু না বলে উঠে চলে যায় ডাইনিং টেবিল থেকে। উৎস মুচকি হেসে নিজেও উঠে চলে যায় নিজের গন্তব্যে। এদিকে ওপর থেকে এসব দেখে মুচকি হাসছে ইস্যু। শামু যখন নিজের রুমে যাচ্ছিল তখন ইস্যু গিয়ে শামুর পথ আটকায়। ইস্যু শামুকে বলতে থাকে, তোর সত্যিই পেটে ব্যথা করছে? কই, আমি তো এমন কিছুই জানি না, আমাকে তো কিছুই বলিসনি। আবার ভাইয়াকে তো ঠিকই বলেছিস। ব্যাপার কি? শামু আমতা আমতা করে বলতে থাকে, ব্যাপার আবার কি? ব্যাপার কিছুই না। আর পেটে ব্যথা শুরু হওয়ার পর তোকে বলতে ভুলে গেছিলাম। আচ্ছা এখন যাই। শামু আর ইস্যুকে কিছু বলতে না দিয়ে নিজের রুমে চলে যায়। আর ইস্যু শামুর যাওয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে
গাড়ি পার্কিংয়ে রেখে চোখে সানগ্লাস দিয়ে নিজ অ্যাটিটিউডের সাথে ভার্সিটিতে প্রবেশ করে উৎস। ওর সঙ্গে শিহাব, প্রমা আর আরিফও আছে। কিন্তু একটু পরেই কোথা থেকে একদল স্টুডেন্ট হাতে ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসে উৎসর দিকে। এর মধ্যেই একটা মেয়ে উৎসর দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলে উঠে, কনগ্রাচুলেশন উৎস ভাইয়া, আপনার বিবাহিত জীবন সুখের ও আনন্দময় হোক। তাই এগুলো আমাদের পক্ষ থেকে। বাই দ্য ওয়ে ভাইয়া, ভাবিকে একদিন নিয়ে আসবেন কেমন? আমরা কিন্তু সেই লাকি গার্লকে দেখতে চাই। কথাগুলো আহাম্মকের মতো শ্রবণ করল উৎস, প্রমা, শিহাব আর আরিফ। উৎস অবাক হয়ে বলে উঠে, হোয়াট? এসবের মানে কি? হলরুমে দরজা লাগিয়ে বসে আছে শিহাব, প্রমা আর উৎস। আরিফ উৎসর ওপর রেগে চলে গেছে। উৎস দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে। কিছুক্ষণ নীরবতা পালন করার পর শিহাব রেগে উৎসকে বলতে থাকে, শালা আবাল, আমরা তোর বেস্ট ফ্রেন্ড আর তুই কিনা আমাগো না জানায়া বিয়া করে ফেলছস। কামদা ঠিক করলি না তুই। প্রমা শিহাবের কথা শুনে ঠিক করে হেসে দেয়। এতে শিহাব রাগে ফুঁসে ওঠে। প্রমা হাসতে হাসতেই বলে উঠে, তুই কবে বিয়ে করেছিস সেটা তুই নিজেই জানিস না। লাইক সিরিয়াসলি, এই বল না কাকে বিয়ে করেছিস? প্লিজ প্লিজ বল। উৎস রাগী চোখে প্রমার দিকে তাকায়। প্রমা উৎসর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো দেখে একটা ঢোক গিলে। উৎস চিৎকার দিয়ে বলতে থাকে, আরে তোরা কেন বুঝতে চাইছিস না যে আমাকে ফাঁসানো হয়েছে? আর এটা বাইরের মানুষের কাজ হতেই পারে না। এটা ভার্সিটির কারোর ওই কাজ। আর তোরা কিনা সেই কখন থেকেই এসব আছে বাজে কথা বলে যাচ্ছিস। আর আরিফ তো একটা বলদ, শিহাবের থেকেও বড় বলদ। আমার পুরো কথাবার্তা না শুনেই অযথা রেগে চলে গেল। ও ভেবেছে আমি বিয়ে করেছি অথচ তোদের সবাইকে জানাইনি। আরে আগে আমার কথাটা তো শুনত। তা না করে আগে ভাগেই আরিফ রাগ করে চলে গেছে। এসব প্যাচাল আর আমার ভালো লাগছে না। বাই এনি চান্স এই ফেক নিউজটা যদি আম্মুর কাছে চলে যায় তাহলে কি হবে ভাবতে পারছিস? এতক্ষণ ধরে উৎসর কথা মনোযোগ দিয়ে শুনল শিহাব আর প্রমা। শিহাব কিছু একটা ভেবে দাঁত কেলানো হাসি দিয়ে বলতে শুরু করে, তবে যাই হোক না কেন, আমি কিন্তু একটু হলেও বুঝতে পারছি যে কামটা কে করছে। শিহাবের কথায় চমকে উঠে উৎস আর প্রমা। উৎস শিহাবকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কে সেই সন্দেহজনক ব্যক্তি? শিহাব গলা খাকারি দিয়ে বলতে শুরু করে, আচ্ছা এর আগে একটা প্রশ্ন করি তোকে উৎস। উৎস গম্ভীর কণ্ঠে বলে উঠে, কর। শিহাব একটা ঢোক গিলে উৎসকে জিজ্ঞেস করে, না মানে আজকে তোর সাথে শামু আসেনি কেন? উৎসর স্পষ্ট জবাব, শামু বলেছে শামুর পেট ব্যথা তাই আজকে আসতে পারবে না। তাই আমিও আর জোর করিনি। বাট হঠাৎ এই কথা আশকো করার কারণটা কি বলতো? শিহাব দাঁত কেলিয়ে বলতে লাগল, তো আজকে যা ঘটল আর শামুর ভার্সিটি না আসার কারণ, তারপর মিহু রুহিও আজকে আসেনি আমি দেখেছি। তোর কি মনে হয় না এর মধ্যে কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে? প্রমা শিহাবের পিঠে একটা আস্তে করে কিল বসিয়ে দিয়ে বলতে শুরু করে, আরিফ বাস, তুই তো দেখি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বাহ, কত সহজে হিসেবটা মিলিয়ে নিলি। উৎস চিৎকার করে শিহাব আর প্রমাকে বলে, স্টপ। শিহাব আর প্রমা দুজনেই মুখে আঙুল দিয়ে দেয়। উৎস কিছু একটা ভেবে বাঁকা হাসি দেয়। তারপর বলতে লাগে, ওকে ফাইন।
যা বোঝার আমি বুঝে গেছি। এখন যা করার আমিই করব, তবে তার আগে ক্যান্টিনের সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। তোরা আমার সঙ্গে যাবি নাকি আমি নিজেই যাব? শিহাব আর প্রমা একসাথেই বলে। হ্যাঁ হ্যাঁ যাব। নিয়ে চল আমাদের। উৎস দাঁড়িয়ে পড়ে আর সানগ্লাস চোখে দিয়ে শিহাব আর প্রমাকে বলে উঠে, ওকে ফলো মি। উৎস এগিয়ে যেতে থাকে আর উৎসর পিছন পিছন শিহাব আর প্রমাও যেতে থাকে। সারা রুমে পাইচারি করছে শামু। ধরা পড়ে যাওয়ার ভয়েই সারা রুমে পাইচারি করছে শামু। শামু কিছুক্ষণ পাইচারি করার পর ফোন হাতে নিয়ে রুহিকে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে রুহি ফোন ধরে বলতে থাকে, কি রে, টেনশনে আছিস মনে হয়? আমিও অনেক টেনশনে আছি রে। সব তোর জন্য হয়েছে হু। রুহি, আরে রাখো, তুই দোষারোপ করার কথা। এখন কথা হলো আমার কেন জানি না মনে হচ্ছে আমি বোধহয় ধরা পড়ে যাব রে। শামু, তাহলে এখন আমার আর মিহুর কি হবে? উৎস ভাইয়া তো তোর মামনির ছেলে। তুই তো কোনো রকমে বেঁচে গেলি, কিন্তু আমাদের কি হবে রে? আমাদের যদি ভার্সিটি থেকে রাস্টিগেট করে দেয়, তখন কি হবে আমার আর মিহুর? রুহি, কান্না থামা গাধি। এমন কিছুই হবে না। আর তুই বলছিস যে উৎস ভাইয়া মামনির ছেলে হওয়ায় আমি বেঁচে গেছি। এই ধারণা একেবারেই ভুল। কারণ মামনি কিছু কাজে গ্রামের বাড়িতে গেছে। মামনি তো 1 সপ্তাহ কি বলছি 2 সপ্তাহের আগে ফিরতে পারবে না। এখন আমার কি হবে ভাবতে পারছিস? শামু, তাও তো ঠিক। আচ্ছা শোনের থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই? রুহি, না, কোনো রাস্তাই খোলা নেই। এই ওয়েট আছে একটা রাস্তা। এই আমি ফোনটা রাখছি কেমন? বাই পরে কথা হবে। শামু। রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শামু ফোন রেখে দেয়। তারপর শামু খাতা আর পেন নিয়ে কিছু একটা লিখতে বসে পড়ে। কিছুক্ষণ পর লেখা শেষ হলে সেগুলো পড়তে থাকে। বাড়িতে চলে আসে উৎস। ইস্যু দরজা খুলে দেওয়ার পরপরই ঝড়ের গতিতে বাড়িতে ঢুকেই ইস্যুকে প্রশ্ন করে উৎস, শামু কোথায় রে? আমি দেখা করব ওর সাথে। ইস্যু উৎসর প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। শামু কড়া আদেশ জারি করেছে ইস্যুর ওপর যাতে ইস্যু কোনোভাবেই শামুর কথা উৎসকে না বলে। উৎস শামুর দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দরজায় টোকা দিয়ে বলে উঠে উৎস, ভেতরে আসব? পরিবর্তে ভেতর থেকে কোনো শব্দই আসে না। উৎস দ্বিতীয়বারের মতো রেগে বলে, কি হলো, ভেতরে আসব কি আসব না? তা তো বলবে নাকি? ভেতর থেকে চাপা কান্নার শব্দ শুনতে পায় উৎস। হ্যাঁ, শামুর ঘর থেকেই কান্নার শব্দটা আসছে। উৎস দরজাটা কিছুটা ধাক্কা দিতেই খুলে গেল। উৎস ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। উৎস দেখল শামু বসে বসে কাঁদছে। তা দেখে উৎস ভ্রু কুঁচকাল। উৎস শামুর সামনাসামনি এসে দাঁড়াল। শামুকে বলল, কাঁদছ কেন? শামু কাঁদতে কাঁদতে বলতে লাগে, আপনি এখন আমাকে অনেক বকবেন তাই না? বিপরীতে উৎস অবাক হয়ে শামুকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে? শামু এবার ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আর বলতে থাকে, তার মানে আমি ঠিকই ধরেছিলাম, আপনি আমাকে বকবেন। উৎস শামুর পাশে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলতে থাকে, লিসেন, এসব যে তোমার সাজানো ড্রামা, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। শামু বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে উৎসকে বলতে থাকে,
ও তার মানে এটা আপনার কাছে ড্রামা মনে হচ্ছে, রাইট? উৎসর স্পষ্ট জবাব, অবশ্যই ড্রামা মনে হচ্ছে। শামু রেগে বলতে থাকে, আশ্চর্য, আমি তো। এতটুকু বলেই চুপ হয়ে গেল শামু। উৎস বাঁকা হাসি দিয়ে শামুকে বলে, আমি তো কি বলো? বলছো না কেন? শামু আমতা আমতা করে বলতে থাকে, কিছু না। উৎস এবার গলা খাকারি দিয়ে শামুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা এসব বাদ দাও। এখন আপনাকে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি মিস শামু? শামু একটা ঢোক গিলে, কারণ উৎসর কথা বলার ধরন শামুর ঠিক লাগছে না। শামু আমতা আমতা করে বলতে থাকে, হ্যাঁ বলুন। উৎস নিজের ফুল অ্যাটিটিউড নিয়ে বলতে লাগল, আমাদের বিয়ে কবে হলো শামু? শামু যা ভয় পেয়েছিল তাই হল। শামু মুখ কাচুমাচু করে বলতে লাগল, এমা কখন বিয়ে হলো আমাদের? আপনি ঠিক আছেন তো? কি সব বলছেন? উৎস হাতের 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করছে। কিছু সময় পরে উৎস দাঁতে দাঁত চেপে শামুকে বলতে থাকে, জেনেও না জানার ভান কেন করছো শামু? আমি এর থেকে বেশি রেগে গেলে কিন্তু খুব একটা ভালো হবে না। তাই বলে ফেলো কেন এসব করেছ? শামু সামনে পড়ে থাকা চুলগুলোকে কানের পিছনে গুজে দিল। তারপর উৎসর চোখের দিকে তাকিয়ে বলতে লাগল, ওই বাচ্চাগুলোর জন্য। জানেন ওদের থাকার জায়গাটুকুই ওই রাস্তা, যেখানে তারা সারাদিন ভিক্ষে করে যতটুকু পায় সেটাই তাদের সম্বল। ওই এত খাবারের কথা যদি বলেন তাহলে আমি বলবো ওই খাবারগুলো আমি বাচ্চাদের দিয়ে দিয়েছি। আর তখন আমার মাথায় যা এসেছে আমি ঠিক তাই করেছি। আচ্ছা টাকাগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। শামু উঠে যেতে চাইলে উৎস শামুর হাত ধরে টেনে ওকে আবার ওর জায়গায় বসিয়ে দেয়। উৎস শামুর হাত ছেড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তারপর শামুকে গম্ভীর কণ্ঠে বলে, আমি কি বলেছি আমার টাকা ফেরত লাগবে? শামু মাথা নাড়িয়ে না জানায়। উৎস এতে মুচকি হাসে, পকেট থেকে একটা গোলাপ বের করে শামুর কানের পিছনে চুলে গুজে দেয়। এরকম কিছু যে ঘটবে সেটা কখনো ভাবতেই পারেনি শামু। উৎস সেই দিকে খেয়াল না করে শীষ বাজাতে বাজাতে রুম থেকে চলে গেল। শামু এখনো শকে আছে। কি থেকে কি হয়ে গেল সব শামুর মাথার ওপর দিয়ে গেছে। কিছু অপ্রকাশিত কথা লিখেছি গোপনে, তোমারই অপেক্ষায় রেখেছি সযত্নে। অপেক্ষার প্রহর কত হবে জানা নেই, তবুও বলবো ভালোবাসি, অনেক ভালোবাসি প্রিয় বৃন্দা। পরেই ডায়েরিটি বন্ধ করল শামু। নিজেকে নিজেই বলতে থাকে, কবে যে অপেক্ষার প্রহর শেষ হবে? তবে হবে একদিন অবশ্যই। তবে সেই দিনটা আমার জন্য অনেক স্পেশাল। ডায়েরিটির ওপর উৎসর দেওয়া গোলাপটা রাখল শামু। কিছুক্ষণ ডায়েরিটির দিকে তাকিয়ে তারপর চলে গেল ঘুমোতে। এভাবেই কেটে যায় 3 মাস। এই 3 মাসে উৎস আর শামুর ঝগড়া একটুও কমেনি বরং বেড়েছে। সব ঠিক চলছে কিন্তু মাঝখান থেকে মিথিলা আর ভার্সিটি আসেনি। সেদিন উৎস সবাইকেই বলে দিয়েছে ওটা একটা ফেক নিউজ ছিল। সে এখনো বিয়ে করেনি। সবার বিশ্বাস করতে কষ্ট হলেও এখন আর কেউ এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না। দিন দিন মিহুর প্রতি শিহাবের কেয়ারিং, ইচ্ছে করে ঝগড়া করতে আসা, এই বিষয়গুলো মিহুকে অনেক বেশিই ভাবাচ্ছে। বর্তমানে লাইব্রেরিতে বসে আছে রুহি, শামু আর মিহু। শামু মিহু আর রুহিকে বলতে থাকে, কিরে আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছিস কেন? রুহি রাগমিশ্রিত কণ্ঠে শামুকে উদ্দেশ্য করে বলে,
এখন এই মুহূর্তে তোকে যা কিছু জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দিবি তো? শামু অবাক হয়ে যায় রুহির কথা শুনে। শামু হাসিমুখেই বলে, হুম বল। রুহি আর মিহু একে অপরের দিকে তাকায়। তারপর মিহু শামুকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোর আর উৎস ভাইয়ার মধ্যে কি চলছে রে? শামু ভ্রু কুঁচকে বলে, কি চলবে? রুহি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে মিহুকে বলতে থাকে, বুঝলি মিহু? শামু এখন সবকিছু জেনেও না জানার ভান করছে। শামু এবার বলে, দেখ তোরা যা বলার আছে সোজাসাপটা বল, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি না। হুম তাহলে বলেই দেই, শোন তাহলে আমার আর রুহির ধারণা তুই আর উৎস ভাইয়া দুজন দুজনকে ভালোবাসিস। কোজ আমাদের আজকাল তোদেরকে দেখেই এরকম মনে হয়। মিহু, আমি কি একবারও বলেছি যে আমি ওনাকে ভালোবাসি? আর উনি কি বলেছেন কখনো যে উনি আমাকে ভালোবাসেন? শামু, না। মিহু, তাহলে এরকম বলেছিস কেন? শামু। রুহি আর মিহু কিছু বলবে তার আগেই ওদের সামনে আসে মিথিলা। মিথিলার চোখ ফোলা, মনে হয় অনেক কেঁদেছে। শামু এরকমই ভাবছে। শামু মিথিলাকে হাসিমুখে বলে উঠে, আরে মিথিলা আপু যে, এতদিন পর। কোথায় ছিলে এতদিন? মিথিলা শামুকে বলতে থাকে, এসব কথা পরেও বলা যাবে, এখন একটু ক্যান্টিনে চলো, কথা আছে তোমার সাথে, খুব আর্জেন্ট। ক্যান্টিনে মুখোমুখি বসে আছে মিথিলা আর শামু। দুজনেই চুপচাপ। কিছুক্ষণ নীরবতা পালন করার পর মিথিলা শামুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আজকে তোমাকে আলাদা করে ডেকে আনার একটা বিশেষ কারণ আছে শামু। আমার লাইফ স্টোরি শুনতে চাও? জানো আমি এরকম ছিলাম না আগে। শুনতে চাও কেন এরকম হয়েছি আমি? শামু দীর্ঘনিশ্বাস ফেলে বলতে থাকে, হ্যাঁ আপু আমি শুনতে চাই। মিথিলা মুচকি হেসে বলতে শুরু করে, তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। বয়স তখন 16 হলেও মনের দিক থেকে এর থেকেও ছোট ছিলাম। আমরা দুই বোন। আমার বড় বোন রিহা। আপুর বিয়ে হয়ে গিয়েছে, অনেক সুখেই আছে সে। যাই হোক মূল কথায় আসি। তখনকার সময়ে ভালোবাসা শুধু একটা সাধারণ শব্দই মনে করতাম। ভালোবাসা জিনিসটায় বিশ্বাস ছিল না একদমই। তখন এমন একজন মানুষ আমার জীবনে আসলো, যার জন্য ভালোবাসা জিনিসটার উপলব্ধি আমি করতে পেরেছিলাম। রক্তিম। রক্তিম ছিল আমাদের পাশের বাড়ির ছেলে। ওটা ওদের নিজস্ব বাসাই ছিল। ওর বাবা এলাকায় অনেক প্রভাবশালী ছিল। ওর মা ছিল না। রক্তিম তখন মাস্টার্সে পড়ত। ওর চরিত্র অত্যন্ত ভালো ছিল বিধায় তাকে এলাকার সবাই অনেক পছন্দ করত। এবার আসি মূল কথায়। আমার মায়ের খুব প্রিয় ব্যক্তি ছিল রক্তিম। আমার মাকে রক্তিম মামনি বলে ডাকত। খুব ভালোবাসো আমার মাকে। জানো শামু আমি রক্তিমকে প্রথম খুব ভয় পেতাম। তখন বাবা একদিন হঠাৎ করেই একটা আদেশ জারি করলেন যে রক্তিম আমাকে রোজ এসে পড়াবে। এগুলো শুনেই আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। তারপর থেকে রোজ সন্ধ্যায় রক্তিম আসত আমাকে পড়াতে। একদিন পড়া না পারলেই যা ধমক দিত এখনো মনে হলে ভয় করে। যাই হোক এভাবে অনেকদিন চলে যায়। একদিন যদি রক্তিম আমাকে পড়াতে না আসতো তাহলে আমার দম বন্ধ হয়ে যেত। একদিন না দেখলেই কেমন যেন ফিল হতো। বুঝতেই পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। একদিন কলেজে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে রক্তিম আর একটা মেয়েকে বসে থাকতে দেখেছিলাম। সেদিন বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করেছিলাম। সেদিন আর কলেজে গেলাম না, সোজা বাসায় চলে এলাম।
সোজা বাসায় এসে দরজা লাগিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলাম অনেকক্ষণ। তারপর আপুর দরজা ধাক্কানোর শব্দে দরজা খুলতে বাধ্য হয়েছিলাম। দরজা খোলার পরপরই আপু আমাকে ওই অবস্থায় দেখে বলেছিল, কিরে তোর চোখমুখ এরকম দেখাচ্ছে কেন? কেঁদেছিস নাকি? আমি অনেক গম্ভীর কণ্ঠে বলে উঠলাম, কই না তো আপু, কাঁদিনি আমি। সেদিন আপু আর কিছু বলেনি, হয়তো কিছু একটা বুঝতে পেরেছিল। এরপর থেকে রক্তিমের সাথে প্রয়োজন ছাড়া আর কথা বলতাম না। ব্যাস শুরু হলো আমার ইগনোর। রক্তিম হয়তো কিছু একটা বুঝতে পেরেছিল। একদিন পোড়ানোর সময় আমাকে জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার মিথিলা, তোমার কি কিছু হয়েছে? তুমি ঠিক আছো তো? প্রত্যুত্তরে আমি বলেছিলাম, কই না তো, কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। রক্তিম আর কিছু না বলে আমায় পড়ানোয় মনোযোগ দেয়। এভাবে কেটে যায় 15 দিন। তখন একদিন রক্তিম বিকেলে আমাদের বাড়িতে আসে, তাও আবার একটা মেয়েকে নিয়ে। মেয়েটাকে অনেক পর্যবেক্ষণ করার পর আমি চিনতে পারলাম, রেস্টুরেন্টে যাকে রক্তিমের সাথে দেখেছিলাম ওইটাই সেই মেয়ে ছিল। তারপর মা আমাকে ঘর থেকে ডেকে এনে পরিচয় করিয়ে দিল। মেয়েটার নাম আনিকা। আনিকা আপু হল রক্তিমের মামাতো বোন। ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, সেই হিসেবেই ইনভাইট করতে এসেছিল আমাদের। আমি তো পুরোই অবাক তখন, যে আমি এতদিন ধরে রক্তিমকে ভুল বুঝেছিলাম। রক্তিমদের বাড়িতেই বিয়ের ব্যবস্থা করা হয়। সেদিন হলুদ সন্ধ্যা ছিল, সবাই অনেক মজা করছিল। আমি ঠিক করেই নিয়েছিলাম রক্তিমকে নিজের মনের কথা বলবো। তখন সময় করে আমি রক্তিমের পাশে গিয়ে দাঁড়ালাম। অনেক ভয় হচ্ছিল আমার নিজের অনুভূতি প্রকাশ করার সময়। হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আর কেউ ছিল না বিধায় আমি রক্তিমের পাশাপাশি দাঁড়িয়েছিলাম। রক্তিম আমার দিকে না তাকিয়েই বলে ফেলল, কিছু বলবে মিথিলা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। রক্তিম অস্পষ্ট সুরে বলল, বেশ, বলো তবে কি বলবে? আমি চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস টেনে বলতে লাগলাম, জানি না কিভাবে নিজের এই কখনো আপনাকে না বলা অনুভূতিগুলো প্রকাশ করব। আপনাকে প্রথম থেকেই আমার অনেক ভালো লাগত, কিন্তু সেটা কখন যে ভালো লাগা থেকে ভালোবাসাতে পরিণত হয়েছে আমিই টের পাইনি। আপনাকে এই কয়েক মাসে অনেক ভালোবাসি ফেলেছি, বিশ্বাস করুন। সেদিন আপনাকে রেস্টুরেন্টে আনিকা আপুর সাথে দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, কিন্তু আমি ভুল ছিলাম। আই ওয়াজ রং। মাফ করবেন আমায়, কিন্তু আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। আমি চোখ খুলব তার আগেই আমার ডানগালে জোরে থাপ্পড় মারে রক্তিম। রক্তিমের চোখ ভয়ঙ্কর লাল ছিল। আমি ওনার রাগের কারণই বুঝতে পারছিলাম না। রক্তিম রেগে আমাকে বলতে লাগছিল, তোমার মন এরকম আমি আজকে জানলাম। আরে আনিকাকে আমি নিজের বোন থেকে কোনো অংশে কম দেখি না, আর তুমি কিনা তাকে ছি। আর তোমার এই সাহস কোথা থেকে আসে? স্টুডেন্ট হয়ে টিচারকে প্রপোজ করতে লজ্জা করে না তোমার? শুনে রাখো, তোমার মতো মেয়েদেরকে অন্তত যা করা হোক না কেন ভালোবাসা যায় না। সব মেয়েরাই লিসার মতো। হ্যাঁ হ্যাঁ, লিসার মতো। এতগুলো কথা বলে উনি ছাদ থেকে চলে গেছিলেন। সেদিন অপমান বোধ, লজ্জা সবকিছু মিলিয়ে ডিপ্রেশনে চলে গেছিলাম। কিন্তু লিসাকে সেটাই জানা হয়নি। সব মিলিয়ে প্রচণ্ড জেদ চেপে যায় আমার। আর সব মিলিয়ে রক্তিমের প্রতি আমার ভালোবাসাটা ঘৃণার আড়ালে চাপা পড়ে গেল। এর 1 বছর পর বাবা মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন।
সব মিলিয়ে কি অবস্থা হয়েছিল আমার নিশ্চয়ই বুঝতে পারছো কিছুটা হলেও শামু। এখন জানি না কিভাবে রক্তিম আমার প্রতি তার ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছে। আর উৎসর প্রতি পাগলামির কথা যদি বলো তাহলে আমি বলবো সেগুলো কিছুই না, জাস্ট মোহ। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে মিথিলার কথাগুলো শুনল শামু। চলবে।